স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত বিএনপি, এমনটা সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের স্বার্থে মত পার্থক্য ভুলে একসাথে কাজ করবে সরকার ও বিরোধী দল, এমনটাও জানান তিনি। বুধবার রাতে জাতীয় সংসদের 19তম অধিবেশনে জ্বালানি সংকটকে কেন্দ্র করে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি। এর আগে পেট্রোল পাম্পে দীর্ঘ সারিতে জনদুর্ভোগের বিষয়ে দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এমন ভোগান্তি কমাতে হবে। এদিকে পাম্পের লাইন স্বাভাবিক না স্বীকার করে ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মানুষগুলা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই অমানসিক কষ্ট করেছে, তারা কিন্তু বাড়তি ব্যথা পাবে। তারা মনে করবে যে সবাইকে একই কাতারে ফেলে দেওয়া হয়েছে, আর ইনোসেন্ট মানুষগুলাই বেশি। আমি আবারও বলবো, মতলববাজ যেই হোক তাকে যেন ছেড়ে দেওয়া না হয়, আর নিরীহ মানুষকে যেন আর কষ্ট দেওয়া না হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। যে বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই কাজ করব। 2,75,00,000 কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 10টি গুরুত্বপূর্ণ সুবিধা ছাড়াও স্মার্ট কার্ডের মাধ্যমে বীমার আওতায় আসবেন কৃষকরা। প্রধানমন্ত্রী আরও বলেন, সব মিলে কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের বহুমুখী পরিকল্পনা নেওয়া আছে সরকারের। এছাড়া চলতি অর্থ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান এবং পরিত্যক্ত ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথাও জানান সরকার প্রধান। অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 2 কোটিরও বেশি কৃষক পেতে যাচ্ছেন বিশেষ কৃষক কার্ড, যার মাধ্যমে সার, বীজ ও ঋণ সহ মিলবে 10টি গুরুত্বপূর্ণ সেবা। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, কৃষিকে লাভজনক করতে বহুমুখীকরণের পাশাপাশি দেশের উত্তর অঞ্চলে একটি বিশেষ কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ার ঘোষণা দেন তিনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় কৃষকদের জন্য চালু হচ্ছে বহু প্রতীক্ষিত কৃষি বীমা। কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। হামের টিকার সংকট নিয়ে বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জানান, ইউনিসেফের সহায়তায় টিকা আনা হচ্ছে। শহর এলাকায় সরকারের 200টি পরিত্যক্ত বহুতল ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হবে। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ করছি। এছাড়া চলতি অর্থ বছর থেকেই 2 লক্ষ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। একই সাথে চলতি অর্থ বছরের বড় মৌসুমে ধান, চাল এবং গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, 36 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কেনা হবে, আর 49 টাকা কেজি দরে কেনা হবে 12 লাখ টন সেদ্ধ চাল। এছাড়া 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা দরে 50,000 মেট্রিক টন গম কেনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 8 লাখ মেট্রিক টন গম কেনার চুক্তি হয়েছে বলেও জানান তিনি। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা
পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি 36 টাকা। বিরোধী দল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে খেলাফত মজলিসের গোল টেবিল বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তারা বলেন, গণভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। জুলাই সনদ বাস্তবায়নের রাজপথে আন্দোলনের বিকল্প নেই। ওনারা এই 8টা গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত নয় বলে ওইটা বাদ দিয়ে মানবেন, তো ওইটা বাদ দিলে কি হয়? ওই কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাদ যে সরকারকে আমরা বিদায় করেছি, সংবিধানের গুরুত্বপূর্ণ 10টা সাংবিধানিক বিষয়ে ওনারা আপত্তি করেছেন। এটা যদি না মানা হয় তাহলে এই সংস্কার, এই জুলাই সনদের কোনো মূল্য হবে না। আবার সেই রাষ্ট্র কিন্তু কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে যাবে। সংরক্ষিত নারী আসনে 11 দলীয় জোটের 12 প্রার্থী বৈধ হলেও একজনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দিয়েছে ইসি। বুধবার এই জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের কাগজপত্র যাচাই হবে বৃহস্পতিবার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি, যার মধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পাওয়ার কথা 13টি। এর সব আসনেই তারা মনোনয়নপত্র জমা দেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই 13 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করে ইসি। 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তবে মুনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা জানান, ডিসেম্বরে সরকারি চাকরি ছাড়লেও এখনও সরকারি সুবিধা পাচ্ছেন মুনিরা শারমিন। তিনি জানান, আরপিও অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার 3 বছর পর কেউ প্রার্থী হতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাকে বৃহস্পতিবার 12টা পর্যন্ত সময় দেয় ইসি। ওনার পূর্ববর্তী পেশা চাকুরি এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর 12 জব এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে 3 বছরের একটা লিমিট দেওয়া আছে। এই জন্য তারা মনোনয়নপত্র গৃহীত হওয়া প্রার্থীরা বলেন, দেশ ও নারীর উন্নয়নে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। জুলাই যোদ্ধা যারা এখন আহত নিহত হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে, রক্তিম কার্পেটের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু এই সংসদে যে প্রবেশ করব ইনশাল্লাহ। শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখর হব। আমরা দেশের মানুষের জন্য, জনগণের অধিকার নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ একটি প্রাণবন্ত সংসদ গঠনের প্রত্যাশার কথা জানান। দেশ এবং জাতির বিপক্ষে সরকারি দল কোনো ভূমিকা রাখেন তাহলে জাতীয় সংসদে আমরা প্রতিবাদ করব, রাজপথে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধের ভূমিকা আমরা পালন করব। ইসির হিসাবে 53 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিএনপি স্বতন্ত্র ও বাকি নারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবে নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 1.5 মাসের বেশি সময় ধরে চলমান জ্বালানি তেলের সংকট ও ভোগান্তির মধ্যে এবার বাড়ছে গণপরিবহনের ভাড়া। এই বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল। এদিকে কদিন আগেই বাড়ানো হয়েছে তেলের দাম, যেখানে আশা ছিল ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমবে। তবে সেখানেও আশায় গুড়ে বালি। পর্যাপ্ত তেলও পাওয়া যাচ্ছে না, আর তীব্র গরমে পাম্পে অপেক্ষা হয়ে উঠছে আরও অসহনীয়। ইমরান হোসেন কাজ করেন একটি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে। তেল নিতে ভোর 6টায় লাইন ধরেন রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে। প্রায় 6.5 ঘন্টা অপেক্ষার পর মোটরসাইকেলের জন্য তেল পেয়ে যেন যুদ্ধজয়ের উচ্ছ্বাস। তবে জ্বালানির এই সমস্যা নিয়ে তার রয়েছে মারাত্মক ক্ষোভ। অনেক খুশি, বলার মতো না। যখন সামনে আসি, পাম্পের সামনে ছিলাম,
তখন থেকে অনেক খুশি। এত কষ্ট মানে যুদ্ধ করলাম। ইমরানের মতো অনেকেই লাইনের জাতাকলে পিষ্ট অতিষ্ঠ। দাম বাড়লে সমস্যার সমাধান হবে সেই আশায় ঘুরে বালি হয়নি, অবস্থার অবসান, অব্যাহত দীর্ঘ লাইন। 5টা 5:30 বাজে লাইন ধরছি, মনে করেন এমন তাহলে কি পাম্পের ধারে যাইতে পারতেছি না, বিআইপি লাইনের লিগে আগাইতে পারতেছি না, ঠিক মতো খাইতেও পারতেছি না, ঘুমাইতেও পারতেছি না এই তেলের কারণে। আমাদের সংসার চালাইতে এখন খুব কষ্ট, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। ভেবেছিলাম যে হয়তো জ্বালানির দামটা বাড়লে সমস্যাটা সমাধান হবে, কিন্তু আমার মনে হয় সরকারের আরো কঠোর হওয়া উচিত। সব পাম্পে যদি তেল থাকতো তাহলে এরকম লাইন থাকতো না। জ্বালানি পাম্প সংশ্লিষ্টরা বলছেন 20% জ্বালানি সরবরাহ বাড়িয়েছে সরকার, মজুতও বেশ। তবে মানুষের উৎকণ্ঠা দূর না হলে এই সমস্যার সমাধান সম্ভব হবে না। এটা হচ্ছে সংকটের কারণে মানুষের অতিরিক্ত চাহিদা, যাদের প্রয়োজন নেই তারাও ফিউল নিতে আসছে। আমরা আহ্বান করব মানুষকে, যাদের আপনাদের জ্বালানি এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনার ট্যাঙ্কিটা অর্ধেকে আছে, আপনারা প্লিজ আপনারা আসেন না, আপনাদেরটা শেষ পর্যায়ে যাক, যখন প্রয়োজন তখন আসেন। তাহলে কিন্তু এই মানুষের ভোগান্তি, যাদের প্রকৃত প্রয়োজন তারা বঞ্চিত হবে না। সম্প্রতি বেড়েছে জ্বালানির দাম, এর প্রেক্ষিতে বাড়ছে পরিবহনের ভাড়া। বুধবার সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হবে আগামীকাল। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে উত্তপ্ত উচ্চ আদালত। ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা ব্যর্থ হয়েছে অভিযোগ করে 24 ঘন্টার মধ্যে তা বাতিলের দাবি জানিয়েছেন আইনজীবীরা। অন্যথায় কাল থেকে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল দাবি করেছেন ভার্চুয়াল কোর্টেও আদালতের কার্যক্রম গতিশীল রয়েছে, তবে কোনো অসুবিধা হলে প্রধান বিচারপতিকে অবহিত করা হবে। জ্বালানি সংকটের কারণে সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনার প্রথম দিনেই আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইনজীবীরা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারপতি, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচার কাজ পরিচালনা করেন। আইনজীবীদের অভিযোগ, বেশিরভাগ বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারী আদালতে উপস্থিত হয়েছেন, তাই জ্বালানি সাশ্রয় হচ্ছে না, উল্টো বিচার কাজ পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকছে। এ কারণে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রত্যেক মাননীয় বিচারপতি তাদের গাড়িতে এসেছেন, তাদের খাস কামরা খোলা, স্টাফরা এসেছেন, আমরা আইনজীবীরা এসেছি বিচারের নামে। আমি মনে করি একটা প্রহসন হচ্ছে, কারণ আমরা বিচারপতিদের আমাদের বিষয়বস্তু বোঝাতে ব্যর্থ হচ্ছি। বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনায় কোনো সংকট দেখছেন না তিনি। প্রধান বিচারপতির সাময়িক এই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তাকে জানানো হবে। আমরা যদি কোনো কারণে বুঝি যে এই অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে 2 দিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি হবে বলে সিদ্ধান্ত আসে গত সোমবার। মঙ্গলবারেও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আসন্ন বাজেটে ইচ্ছাকৃত কর ফাঁকি দেয়া ব্যক্তিদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার সকালে আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, রাজস্ব বাড়াতে করের হার কমানোর সুযোগ নেই। চেয়ারম্যান জানান, আগামী অর্থবছর থেকে ভ্যাটের হার 15% করতে চায় এনবিআর। বলেন, করদাতাদের হয়রানি কমাতে রিফান্ড অটোমেশন করা হচ্ছে। আপনি ভ্যাট দিচ্ছেন, আরেকজন একদম দিচ্ছেন না, এটা তো হয় না। আরেকটা কথা আমি বারবার বলছি, ভ্যাট কিন্তু ব্যবসায়ীরা দেয় না, ব্যবসায়ীরা হচ্ছে ভ্যাটের কালেক্টর। সরকারের পক্ষে তারা কাস্টমার থেকে ভ্যাটটা কালেক্ট করে সরকারকে জমা দিয়ে দেয়। এই জিনিসটা আপনাদের ব্যবসায়ীদের বোঝাতে হবে যে ভাই আমি তো আমার পকেট থেকে দিচ্ছি না, আই এম কালেক্টিং ইট ফ্রম কাস্টমার এবং আমি ওই টাকাটা জমা দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে যে নোশনগুলো আছে এখান থেকে বেরোতে হবে। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে নৌ অবরোধের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে চাইছেন। তার দাবি, লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে এই দাবি নাকচ করেছে ইরান। মার্কিন অবরোধের মধ্যেও হরমুজ প্রণালীতে জব্দ করেছে 2টি জাহাজ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই চাপ প্রয়োগের নীতি সংকটের সমাধান নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করছে। সংশয় ও বৈঠকের অনিশ্চয়তার আবহে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইসলামাবাদ আলোচনায় অগ্রগতি আনতে আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামনে 2টি বড় লক্ষ্য: হরমুজ প্রণালী থেকে ইরানের নিষেধাজ্ঞা তুলে নেয়া, আরেকটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রকে হস্তান্তরে ইরানকে রাজি করানো। প্রথম দফার বৈঠক মূলত আটকে যায় এই 2টি শর্তেই। দ্বিতীয় দফার বৈঠক হলে এসব বিষয়ে উঠে আসবে। ফলে বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়েও সংশয় বাড়ছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের দাবি, লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরানের সাফ কথা, তাদের বন্দরে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালী খুলবে না। যেই কথা সেই কাজ। যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেও হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের উপর চাপ সৃষ্টি করে দ্রুত কোনো চুক্তি বা বিজয় পাওয়া কঠিন, বরং মার্কিন এই কৌশল ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা যদি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত গড়ায়, তবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হয়ে উঠতে পারে। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।